পালিয়ে বেঁচে যাবে ভেবেছিস? পারবি না, পারবি না, কিছুতেই বাঁচতে পারবি না। যে পাপ তুই করেছিস সেই পাপের শাস্তি তোকে পেতেই হবে। ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল দুর্জয়ের। অস্বাভাবিকভাবে ঘেমে উঠেছে তার গোটা শরীর। দ্রুত গতিতে ছুটে চলেছে দূরপাল্লার ট্রেনটা। ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে আসা দুর্জয় প্রত্যন্ত গ্রামের ছেলে হলে কি হবে, সে কিন্তু অত্যন্ত স্মার্ট। আর তাছাড়া স্মার্ট না হলে ব্যাঙ্গালোরের মতো এত বড় একটা শহরে নিজেকে মানিয়ে নিতে পারত। বাড়ি ফেরার তাড়া থাকায় ট্রেনের রিজার্ভেশন টিকিটটা না পেয়ে সে ওয়েটিংয়ের টিকিট কেটে গাড়িতে চেপে পড়েছে। তাই একটা সিটে দুজনকে থাকতে হচ্ছে। আরাম করে ঘুমানোর কোনো উপায় নেই। সিটে বসে বসেই ঘুমের দেশে পাড়ি দেওয়ার চেষ্টা আর কি। দুর্জয় আবার ঘুমানোর চেষ্টা করল, কিন্তু না, কিছুতেই ঘুম আর আসছে না। সে উঠে বাথরুমের কাছে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে নিজেকে সামলে নিল। তারপর সিটে বসে হেডফোনটা কানে নিয়ে মোবাইলের প্রিয় গানের প্লেলিস্টটা অন করল। তারপর সিটে হেলান দিয়ে চোখটা বুঝল সে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর চোখটা আবারও লেগে এসেছিল দুর্জয়ের। হঠাৎ গানটা বদলে গিয়ে একটা ভয়ঙ্কর কর্কশ হাসির শব্দ কানে এলো তার। কিছুই শুনতে পাবি না। ভয়ার্ত চিৎকার করে ধরফড়িয়ে জেগে ওঠে দুর্জয়। ওর চিৎকারে পাশের অবাঙালি লোকটির ঘুমটা ভেঙে গেল। সে বিরক্ত প্রকাশ করে বলল, क्या हुआ? इतना चिल्लाया क्यों? कोई बुरा झूठा मूठा सपना देख लिया क्या? हाँ जी। ठीक है सो जाओ। বলেই লোকটি আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু দুর্জয় আর ঘুমানোর সাহস পেল না। চোখ বুঝলেই যদি আবার সেই বীভৎস কণ্ঠস্বরটা শুনতে পায় সে। এক অদৃশ্য বিভীষিকার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে দুর্জয়কে। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকলো সে। হঠাৎ সে দেখল তার ডান পাশের এক হাত গ্যাপের পর যে সিটটা রয়েছে সেখানে একজন মধ্যবয়স্ক লোক একটু আগেই হাত পা ছড়িয়ে ঘুমিয়েছিলেন। সেখানে সেই লোকটি এখন আর নেই। তার পরিবর্তে সেখানে বসে আছে একটা সাদা গাউন পরা মেয়ে। মেয়েটার চোখের মনি কেমন যেন সাদা, মুখমণ্ডল ফ্যাকাশে। তার ঠোঁটের কোণে লেগে রয়েছে এক অদ্ভুত হাসি। ঠোঁটের পাশ দিয়ে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে টক টকে লাল রক্ত। মেয়েটা তাকিয়ে রয়েছে দুর্জয়ের দিকে। কামরার মৃদু আলোতে সে ভালো করে দেখার চেষ্টা করল। দুর্জয় মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কিন্তু ও যাকে দেখছে সে এখানে আসবে কি করে? না না, এগুলো সব ওর চোখের ভুল। তবে বুকের ভেতরটা তার বড্ড কেঁপে কেঁপে উঠছে। ভয়ে ও বিস্ময়ে দরদরিয়ে ঘেমে উঠছে দুর্জয়। ভয়ে দু হাতে মুখ চেপে সে চিৎকার করে উঠল, না 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 না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে। তার চিৎকারে আশেপাশের ঘুমন্ত যাত্রীদের ঘুম চটে গেল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় সবার মুখেই বিরক্তি প্রকাশ পাচ্ছে। अरे क्या हुआ? अरे बेटा इतना चिल्लाया क्यों?
अरे तुम्हारा चिल्लाने से सबका नींद छूट गया। কথাটি বলল দুর্জয়ের ডান পাশের সিটে শুয়ে থাকা সেই লোকটি। দুর্জয় সেদিকে তাকিয়ে দেখল একবার। আরে সেখানে তো সেই লোকটিই রয়েছে। তার মানে সে এতক্ষণ ভুল দেখেছিল। তাহলে কি তার হ্যালুসিনেশন হচ্ছে? হ্যাঁ, তাই হবে হয়তো। এত স্ট্রেস শরীর হয়তো আর নিতে পারছে না। দুর্জয় মুখে কিছু বলতে পারল না। বোতলের ছিপিটা খুলে এক নিঃশ্বাসে ঢকঢক করে গলায় পানীয় জল কিছুটা ঢালল। সবাই আবার ঘুমিয়ে পড়ল। তবে দুর্জয় কিন্তু শুতে পারল না। এরপর কোনো রকমে ভয়ে ভয়ে জেগে রাতটা কাটালো দুর্জয়। দিনের আলো ফুটতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। গাড়ি ঠিক মতো চললে দুপুরের মধ্যেই বাড়ি পৌঁছে যেত, কিন্তু বেলার দিকে গাড়ি একটা জায়গায় বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে গেল। তাই দুপুরের মধ্যে আর তার বাড়ি ফেরা হলো না। ট্রেন যখন গন্তব্য স্টেশনে পৌঁছল তখন সন্ধে পেরিয়ে রাত নেমে গিয়েছে। বৃষ্টিটাও বেশ মুষলধারে নেমেছে। এই বর্ষায় গ্রামে যাওয়ার গাড়ি পাবে কিনা সে নিয়ে সে ভীষণ চিন্তিত। তাড়াহুড়ো করে ফিরে আসছে বলে বাড়িতেও সে কিছু জানায়নি। বৃষ্টিটা একটু ধরে আসতেই সে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেল। স্টেশনের বাইরে লাইন ধরে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। বৃষ্টি বাদলার রাত, তাই বেশিক্ষণ পর্যন্ত গাড়ি থাকে না। একটা টোটোও দেখতে পেল না সে। বাড়িতে একটা খবর দিতে পারলে বাবা নিশ্চয়ই কাউকে না কাউকে বাইক নিয়ে ওকে নিতে আসতে পাঠিয়ে দিত, কিন্তু এখন সেটারও কোনো উপায় নেই। সারাদিন বিভিন্ন চিন্তার মধ্যে মাথাটা বিগড়ে থাকার কারণে মোবাইলে সে চার্জ দিতেই ভুলে গিয়েছিল। তাই ফোনে এখন আর চার্জ নেই। মোবাইলটা একবার নেড়ে চেড়ে দেখার পর দুর্জয়ের নিজের ওপর রাগ হতে থাকলো। কি সব এক একটা ব্লান্ডার করে বসি আমি। এখন কি করে বাড়ি ফিরবো? হেঁটে যে চলে যাব তারও তো উপায় নেই। কমখানি রাস্তা তো নয়। এতগুলো লাগেজ নিয়ে অতটা পথ হেঁটে যাওয়া তো যাবে না। এখন কি করি দেখি, একটু অপেক্ষা করে যদি কিছু পাওয়া যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় এক সাইডে সরে গিয়ে দাঁড়ালো দুর্জয়। মিনিট 10 দাঁড়ানোর পর একটা টোটো আসতে দেখা গেল। টোটোটা দুর্জয়ের সামনে এগিয়ে আসতেই দুর্জয় জিজ্ঞেস করলো, যাবেন? হ্যাঁ, বসুন। দুর্জয় টোটোতে উঠে বসল। টোটো এগিয়ে যেতে লাগলো তার গন্তব্যের দিকে। আমি তো ভেবেছিলাম হয়তো আর গাড়ি পাবো না। হ্যাঁ, এই রুটের প্রায় সব গাড়ি তো ফিরে গেছে। আসলে আজ আমি একটু বেলা করে গাড়ি নামিয়েছিলাম আর কি, তাই সেই সময়টা পুষিয়ে নেওয়ার জন্য একটু রাত অবধি আছে। একটু রাত পর্যন্ত থাকলে ভাড়াটাও একটু বেশি হাঁকা যায়, এই আর কি। বোঝেনি তো সবটা। বলেই ফিক করে হেসে ফেলল টোটো চালক। এদিককার গ্রাম্য পথঘাট এখনো খুব একটা বেশি উন্নত হয়নি। তবে রাস্তা যে খুব একটা খারাপ তাও বলা চলে না। তবে এই বর্ষাকালে বৃষ্টির আশীর্বাদে রাস্তায় খানাখন্দগুলো জেগে ওঠে মাঝে মধ্যেই। সেই সব খানাখন্দ সামলে 3 চাকার যানটা এগিয়ে যেতে লাগলো অন্ধকারের বুক চিরে। নির্জন রাত্রিরে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক আর ঝিঁঝির একটানা শব্দ ছাড়া আর কোনো কিছুর শব্দ পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কোনো রকম কথাবার্তা ছাড়াই টোটো এগিয়ে চলেছিল। হঠাৎ দুর্জয়ের মনে হলো তার কাঁধের ওপর কিছুর একটা চাপ, যেন একটা বরফাবৃত ঠান্ডা হাত চেপে বসেছে তার কাঁধে। ব্যাপারটা অনুভব করতেই তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে বিস্ফারিত চোখে আরেকটু সোজা হয়ে বসল। বৃষ্টি হওয়ার কারণে আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা, কিন্তু দুর্জয় ভয়ে কুলকুল করে ঘেমে উঠছে ক্রমেই। সে আর চোখে ভয়ে ভয়ে দেখে নিতে চেষ্টা করল তার সিটের ফাঁকা জায়গাটাকে।
কিন্তু সে যা দেখল সেটা দেখে তার বুকটা ধড়াস করে উঠল। ওর পাশে বসে আছে একটি মেয়ে। মেয়েটি ওর কাঁধে হাত দিয়ে বসে আছে। মেয়েটাকে দুর্জয় খুব ভালো করেই চেনে, কিন্তু ও এখানে এলো কি করে? দুর্জয় ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল, তুমি তুমি এখানে এখানে কি করে এলে? চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। ওর এ সমস্ত কথা শুনে টোটো চালক গাড়িটা থামিয়ে দেয়। তারপর পেছন ঘুরে বলে, কি হয়েছে দাদা? আপনি এরকম করছেন কেন? আর কাকে চলে যেতে বলছেন আপনি? আমার আমার পাশে পাশে ও। কে? কোথায়? আপনার পাশে কেউ তো নেই। গাড়িতে তো আপনি একাই বসে আছেন। আরে নেশা টেশা করেছেন নাকি? এই সময়ে এই কথার কোনো প্রতিবাদ করতে পারল না দুর্জয়। পাশে তাকিয়ে দেখল কোথায় কে? কেউই তো নেই। তাহলে কি ও আবারও ভুল দেখল? এসব কি হচ্ছে তার সঙ্গে? পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটা মুছল। তারপর একটু নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, চলুন চলুন। গাড়ি আবার চলতে শুরু করলো। আরও কিছুটা যাওয়ার পর টোটোর হেডলাইটের আলোয় দুর্জয় দেখল কিছুটা দূরে রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে রয়েছে। তার মুখে অদ্ভুত এক হাসি। টোটোটা মেয়েটার সামনে আসার আগেই দুর্জয় উত্তেজিত হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না, যাবেন না, যাবেন না। আবার কি হলো? আরে থামালেন কেন? ওই ওই সামনে সামনে দাঁড়িয়ে আছে ও, আমাদের যেতে দেবে না। দাঁড়ান দাঁড়ান, ও সামনে দাঁড়িয়ে আছে। টোটো চালক সামনে কাউকে দেখতে পেল না। আরে কোথায় কে দাঁড়িয়ে আছে? রাস্তা তো পুরো ফাঁকা। আরে আরে ওই তো মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না আপনি? দাদা বলছি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। বলছি, বিয়ে থা করেছেন আপনি? না না, এখনো তো চাকরি পেলাম না। আর বিয়ে? এই বয়সে এরকম একটু আধটু হয় আর কি। বাড়িতে গিয়ে মাকে বলবেন পেট ঠান্ডা করার কিছু একটা ব্যবস্থা করতে। আপনার পেট গরম হয়েছে, তাই উল্টোপাল্টা দেখছেন। আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে ইয়ার্কি করছি? সামনে দেখুন না, মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি আর আপনি দেখতে পাচ্ছেন না। না, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির রাতে কারোর কি খেয়ে দেয়ে কাজ নেই রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে থাকবে? দেখুন, এত কোথায় কাজ নেই। আপনার যদি যেতে হয় চলুন, না হলে এখানেই নেমে পড়ুন। আমার ভাড়া মিটিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি। রাত বাড়ছে, আমাকেও তো বাড়ি ফিরতে হবে নাকি? এ তো ভারী বিপদ হলো। বাড়ি ফিরতে এখনো অনেকটা রাস্তাই বাকি। টোটো যদি ফিরে যায়, দুর্জয়ের বাড়ি ফেরা যে মুশকিল হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সে বলল, না না দাদা, চলুন চলুন চলুন, আপনি চলুন। টোটো আবার চলতে শুরু করলো, কিন্তু দুর্জয়ের হাত পা ভয়ে এখন কাঁপছে। রাস্তার মাঝখানে সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। মেয়েটাকে সে চেনে, মেয়েটাকে সে একাই দেখতে পাচ্ছে। তাহলে কি তার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেল? টোটোটা মেয়েটার সামনাসামনি আসতেই মেয়েটা কয়েক পা পিছিয়ে দাঁড়ালো। টোটোটা মেয়েটির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন। মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দুর্জয়ের দিকে। দুর্জয় পেছন ঘুরে দেখল মেয়েটি এখনো সেখানেই দাঁড়িয়ে। দুর্জয় গ্রামের ছেলে হলেও কোনোদিনই ভূতপ্রেত বিশ্বাস করে না, কিন্তু কাল রাত থেকে তার সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার কোনো সঠিক ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। একজন মৃত মানুষ কি করে ফিরে আসতে পারে? ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না তার। বেশ কিছুক্ষণ একটানা আসার পর টোটো দুর্জয়ের বাড়ির সামনের রাস্তায় এসে থামল। রাস্তা থেকে কিছুটা দূরে বাড়িটা তার। টোটোর ভাড়া মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল সে। একতলা পাকা বাড়ি, দোতলার ছাদে অ্যাজবেস্টার চাপানো, একটি মাত্র ঘর। 2-1 বছর আগে পর্যন্ত মাটির বাড়িই ছিল। বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় এসে
গ্রামের প্রায় সকলেরই পাকা বাড়ির স্বাদ পূরণ হয়েছে, ওরাও তার ব্যতিক্রম নয়। সরকারি মূল্যের সাথে বাবার জমানো কিছু টাকা মিলিয়ে এই পাকা বাড়িটা নির্মাণ করা হয়েছে। দুর্জয় বাড়ির দরজায় এসে টোকা দেয়। এখন প্রায় রাত 12টা বাজে। পুরো গ্রামটাই ঘুমিয়ে কাদা। বেশ কিছুক্ষণ একটানা দরজায় টোকা পড়ার পর দরজাটা খুলল ভেতর থেকে। দুর্জয়ের মা সারথী দেবী দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে অবাক হলেন। দুহাতে ঘুম চোখটা কয়েকবার কচলে নিয়ে বললেন, বাবু তুই? মানে আমি কি ঠিক দেখছি? হ্যাঁ মা, তুমি ঠিকই দেখেছো। হঠাৎ চলে এলি, বাড়ি আসবি আগে তো জানাসনি। কিছু কি হয়েছে? তোর চোখ মুখগুলো এমন শুকনো লাগছে কেন? তুমি কি আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেই সব প্রশ্ন করে ফেলবে, নাকি ভেতরে আসতে দেবে? উফ, আমিও যে কি করি না। আয় 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 আয়, ভেতরে আয়। দুর্জয় ভেতরে আসতেই ওর বাবা সুদর্শন বাবু ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বললেন, কে এলো গো এত রাতে? এই দেখো কে এসেছে। এ কি জয়, তুই এত রাতে এলি? আর আসবি তা আগে তো জানাসনি। এখন তো তোর আসার কথা ছিল না। আরে কিছু হয়েছে নাকি? দাঁড়াও দাঁড়াও, পরে প্রশ্ন করো। এখন একটু ছেলেটাকে দম নিতে দাও তো। যাও এখন ঘুমিয়ে পড়ো, সকালে যা কথা হওয়ার হবে। সকালে আমি বাড়িতে কোথায় থাকি যে কথা হবে? সাত সকালটি হলেই তো সংসারের হাল ঠেলতে বেরিয়ে যেতে হয়। তাহলে কথাটা আমি বলবো কখন? দুর্জয় সামনের চেয়ারটা টেনে বসে পড়ল। তারপর বলল, উফ, আরে বাবা তোমরা এত রাতে আর ঝগড়া করো না। এখানে কিছু কাজ আছে তাই চলে এলাম। আর তাছাড়া আগে থেকে কিছুই ঠিক ছিল না। তোমাদেরকে জানায়নি তার আরও একটা কারণ হলো তোমাদের একটা সারপ্রাইজ দেবো বলে। কেন তোমরা আমাকে দেখে খুশি হওনি? সারথী দেবী ছেলের মাথার চুলটা হাত দিয়ে একটু ঘেঁটে দিয়ে বললেন, খুশি কেন হব না বাবা, খুব খুশি হয়েছি। তুই আমার একমাত্র ছেলে, তোকে ছেড়ে থাকতে আমাদের কষ্ট হয় না বুঝি? ঠিক আছে ঠিক আছে, অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। অনেক রাত হলো, খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। আমি ঘরে গেলাম। বলেই সুদর্শনবাবু ঘরে চলে গেলেন। সারথী দেবী বললেন, যা বাবু, আর দেরি করিস না, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। ভাগ্যিস কয়েকটা রুটি বেশি করেছিলাম, না হলে যে কি হতো। কি করছো মা, ভাত করনি? তোর বাবা তো রাতে রুটি খায় জানিস, আর আমার তো ভাত খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। বাতের যন্ত্রণায় ঘুমোতেই পারবো না। আমি জানি তুই রুটি খেতে পছন্দ করিস না। তুই আসবি জানলে আমি ভাত রান্না করে রাখতাম। যেমন জানি আসিসনি, তখন তোকে রুটিই খেতে হবে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর দুর্জয় ফ্রেশ হয়ে এলে সারথী দেবী ওকে খেতে দেয় রুটি ও পেঁপে আলুর তরকারি। এ কি মা, তুমি আবার পেঁপের তরকারি রান্না করেছো? তোর ভালো লাগে না? এবার পড়লি তো ফাঁদে। আজ তো অন্য কিচ্ছু নেই, এই দিয়েই খেতে হবে। পেঁপে ভালো জিনিস, খেয়ে নে, পেট পরিষ্কার হবে, ফর্সা হবি। দেখ, তোমার না মা যত সব উল্টো পাল্টা কথা। আমি কি কালো নাকি? আমি তো এমনিতেই ফর্সা, তাই নতুন করে ফর্সা হওয়ার জন্য আমাকে পেঁপে খেতে হবে না। ঠিক আছে, তোকে ফর্সা হওয়ার জন্য খেতে হবে না, শরীর ভালো রাখার জন্য তো খা। এতে সারখোল কিচ্ছু নেই। এটা আমাদের বাড়ির বাগানের সবজি। তুই তো ডাক্তারি পড়ছিস, জানিস না কিসে কি উপকার? সব কি আমাকে বলে দিতে হবে নাকি? ওফ মা, তোমাকে কতবার বলেছি আমি ডাক্তারি পড়ছি না, আমি নার্সিং পড়ছি। আর ডাক্তারি আর নার্সিং এ দুটো অনেকটাই আলাদা। আরে ওই হলো, ডাক্তারেও ফোঁড়ে আর নার্সেও ফোঁড়ে, দুজনেরই ফোঁড়াফুঁড়ি কাজ। মানে এই ওই ফোঁড়াফুঁড়িটা আবার কি বস্তু? আরে ফোঁড়াফুঁড়ি মানে বুঝলি না? কি জানি বাবু, কি হাতির মাথা পড়াশোনা করছিস। আরে ফোঁড়াফুঁড়ি মানে হলো ইঞ্জেকশান রে, ইঞ্জেকশান। ও তুমিও না মা? দুর্জয় মায়ের কথা শুনে উচ্চস্বরে হাসতে লাগলো। সুদর্শন বাবু ঘর থেকে চেঁচিয়ে বললেন, আরে বলছি, তোমরা মা ছেলেতে কি হাসি ঠাট্টা করেই আজ রাতটা পার করে দেবে? একটু কি বিশ্রামের দরকার নেই? এই দেখো শুরু হয়ে গেছে, একটু
একটু হাসি ঠাট্টা সহ্য হয় না তোর বাবার। নে নে তাড়াতাড়ি খেয়ে নে, আর দেরি করিস না। অগত্যা দুর্জয় কিছু বলতে পারল না, চুপচাপ খেতে আরম্ভ করল। পড়াশোনার জন্য বাইরে থাকার কারণে এখন তো বাড়ির রান্না খাওয়াই হয় না তার। আজ কতদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছে সে। সবজিটা পছন্দের না হলেও রান্নাটা তো মায়ের। যতই হোক মায়ের হাতের রান্নার স্বাদ তো একেবারে আলাদা হবেই। খাওয়া সেরে ওরা যে যার ঘরে ঘুমোতে চলে যায়। বিছানাতে শুতেই ক্লান্তিতে চোখ বুজে আসে দুর্জয়ের। কতক্ষণ ঘুমিয়েছে সে তা জানে না। তার স্বপ্ন চোখে ভেসে উঠল একটা মুখ। কি বিভৎস তার রূপ! আলুলায়িত কেশরাশি বাতাসে লকলকিয়ে উড়ছে। চোখের মনি একেবারে সাদা ফ্যাকাশে, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। একটা বিভৎস ভয়ঙ্কর হাসি হেসে উঠল সে। ঘুমোচ্ছিস? খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছিস তাই না? ভুলে গেলি সমস্ত পাপের কথা? কি ভেবেছিস পাপের সাজা না পেয়ে পালিয়ে বেঁচে যাবি? সেটা তো হবে না, সেটা কিছুতেই হবে না। পাপের সাজা তো পেতেই হবে, সবাইকে পেতে হবে। প্রস্তুত হয়ে নে। না! চিৎকারের সাথে সাথেই চোখটা খুলে গেল দুর্জয়ের। ধরফড়িয়ে বিছানায় উঠে বসে হাঁপাতে লাগলো সে। পাখা চলছে, বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা। কিন্তু এর মধ্যেও ঘামে ভিজে গিয়েছে দুর্জয়ের গোটা শরীর। খাটের পাশে থাকা ছোট্ট টুলের ওপর থেকে জলের বোতলটা নিয়ে কিছুটা পরিমাণ জল ঢকঢক করে গিলে নিল সে। তারপর একটু ধাতস্থ হয়ে বিছানা থেকে নেমে সুইচ বোর্ডটার কাছে এগিয়ে গেল। মোবাইল ফোনটা চার্জে বসানো ছিল। মোবাইলটা অন করে দেখল 3:30 বাজে। শাস্ত্র অনুযায়ী এখন ব্রহ্ম সময় চলছে। এই সময় নেগেটিভ শক্তির প্রভাব কমে গিয়ে পজিটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু এর সাথে সাথে দুর্জয়ের মাথায় আরও একটা কথা ঘুরপাক খাচ্ছিল। অনেকেই বলতে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই যদি হয় তাহলে আজকের স্বপ্নটা কি? না 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 না, আর ভাবতে পারছে না সে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তার। ইচ্ছে করছিল খোলা ছাদটায় এসে দাঁড়াতে, কিন্তু সেটা সাহসে কুলোয় না তার। আবার বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করল দুর্জয়। কিছুক্ষণ চোখ খুলে শুয়ে থাকার পর আবারও নিজে থেকেই ঘুম নেমে এলো চোখে। ঘুম যখন ভাঙল তখন পূবের জানালা দিয়ে সূর্যের নরম রোদেলা আলো তির্যকভাবে ওর শরীরের ওপর এসে পড়েছে। ঘুমটা ভাঙল মোবাইলের ভাইব্রেশনের শব্দে। একটা বিরক্তিসূচক মুখভঙ্গি করে হাই ভেঙে বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল দুর্জয়। স্বস্তিক কল করেছে। স্বস্তিক ওর বন্ধু, ওরা একসাথেই বেঙ্গালুরু কলেজে নার্সিং পড়ে। স্বস্তিকের বাড়ি জলপাইগুড়িতে। কলটা রিসিভ করল দুর্জয়। কলটা রিসিভ হতেই ওপার থেকে উত্তেজিত কণ্ঠে কথা কিছু ভেসে এলো। হ্যালো দুর্জয়। হ্যাঁ স্বস্তিক, বল। আরে কি হয়েছে? আরে তোর গলাটা এরকম উত্তেজিত শোনাচ্ছে কেন? তুই খবরটা শুনেছিস? কোন খবরের কথা বলছিস বলতো? আরে আরে তানিশ। আরে কি তা করছিস বল না। তানিশের কি হয়েছে? তানিশ আর নেই রে দুর্জয়। তানিশ আর নেই। কি বলেই কান্নায় ভেঙে পড়ে স্বস্তিক। খবরটা শুনে দুর্জয় যেন আকাশ থেকে পড়ে। কি বলছিস কি তুই? তানিশ আর নেই মানে? তানিশ কাল রাতে তানিশ মারা গেছে। কিভাবে হলো এসব? 3 তলার ছাদ থেকে পড়ে মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব?
বাড়ির ছাদ কি ঘেরা ছিল না? না না না, ছাদ ঘেরাই ছিল। তাহলে কি ও কোনো নেশা টেশা করেছিল? তা বলতে পারবো না, যদি ধরেও নি নেশা করেছিল। তুই তো জানিস ও কত স্ট্রং, অনেক সময় ধরে নেশা করলেও কখনো পা টলে না ওর। তার মানে তুই তুই কি বলতে চাইছিস? তানিশ কাল রাতে আমাকে ফোন করেছিল, তখন ওর গলা শুনে মনে হয়েছিল ও চোখের সামনে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। ও আমাকে বলল, আমরা কেউ বাঁচবো না রে স্বস্তি, ও ফিরে এসেছে, ও এবার আর আমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এসব তুই কি বলছিস তানিশ? কি হয়েছে তোর? তুই এত ভয় পেয়ে আছিস কেন? কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? না না, আসবি না, একদম আমার কাছে আসবি না। যা চলে যা এখান থেকে। আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমাকে প্লিজ। চলে যা এখান থেকে চলে যা। আমি কথা দিচ্ছি আর কারোর সাথে এমনটা করবো না। আসবি না, একদম আসবি না আমার দিকে, আসবি না। এরপরই একটা তীব্র চিৎকার ভেসে আসে। আমি অনেকবার ডাকার চেষ্টা করি, হ্যালো হ্যালো তানিশ, কিন্তু আর কোনো সাড়া আসে না, কলটা কেটে যায়। এরপর আমি তানিশের বাবার মোবাইলে ট্রাই করি, কিন্তু ওর বাবার মোবাইলে কল কিছুতেই কানেক্ট হচ্ছিল না, বারবার নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরে বলছিল। আর তারপরেই সকালবেলা খবর আসে এইরকম ব্যাপার। আর অনির্বাণ, ও এখন কোথায়? অনির্বাণের বাড়ি থেকে তানিশের বাড়ি তো সামনেই। অনির্বাণই তো আমাকে খবরটা দিল, ও বলল তানিশের বাড়ি যাবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার যদি পুলিশি তদন্ত হয় তাহলে ওখানেও নিশ্চয়ই খবরটা পৌঁছাবে। আর তাছাড়া তখন আবার যদি কেসটা ওপেন হয় তখন কি করব আমরা? কেস ওপেন হবে কি হবে না জানি না, কিন্তু সে কিছুতেই পিছু ছাড়বে না রে। সে আমাদের পিছু কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। স্বস্তিকের কণ্ঠে নিখাদ ভয় লক্ষ্য করা গেল। সে ভয় অনায়াসেই সঞ্চারিত হলো দুর্জয়ের বুকের মধ্যেও। কিছুক্ষণ দুজনে নীরব থাকার পর হঠাৎ কলটা কেটে গেল। হ্যালো 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 স্বস্তিক, হ্যালো হ্যালো। ওদিক থেকে আর কোনো উত্তর এলো না। বিভিন্ন রকম চিন্তায় সারাটা দিন কেটে গেল। ইচ্ছে থাকলেও বন্ধুর মৃত মুখটা শেষবারের মতো দেখতে যেতে পারেনি দুর্জয়। দুশ্চিন্তায় ও ভয়ে সে আজ সারাদিন কোনো খাবার মুখে তুলতে পারেনি। বাইরে কোথাও বেরো হয়নি সারাটা দিন, বাড়িতেই থেকেছে সে আজ। সন্ধে নেমে এসেছে। গ্রামের পরিবেশের শুদ্ধ মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে। খোলা ছাদে চেয়ারে পায়ের ওপর পা তুলে পশ্চিম আকাশে সন্ধ্যা তারার দিকে তাকিয়ে একা উদাসীনভাবে বসেছিল দুর্জয়। এমন সময় হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে। কে? আরে আমি। ও মা, তুমি এত নিস্তব্ধে আসো কেন? শব্দ করে আসতে পারো না? তোর কি হয়েছে বলতো বাবু? আগে তো তুই এত ভীতু ছিলিস না। কাল তুই বাড়ি আসার পর থেকেই দেখছি কেমন চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। দুর্জয়ের চোখ মুখ কেমন যেন বদলে গেল। সে তাড়াতাড়ি আমতা করে বলল, আমার আবার কি হবে? না না, কিছুই হয়নি আমার। তোমাকে তো বললাম আমার একটা বন্ধু, মানে ওই তানিশ কাল রাতে মারা গেছে, তাই মনটা খারাপ, এছাড়া আর কিছু না। সারথী দেবী ছেলের মাথায় সান্ত্বনাসূচক হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করিস না। কি আর করবি বল, ওটা তো একটা দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। সে যখন ইচ্ছা না বলে কই আমাদের জীবনে এসে পড়ে। আর তাছাড়া মৃত্যু তো আর আমাদের হাতে থাকে না যে আমরা চাইলেই মৃত্যুকে ঠেকাতে পারবো। কিছু মৃত্যু বোধ হয় আমাদের হাতেই থাকে মা। মানে? না না, কিছু না। তুমি হঠাৎ ছাদে চলে এলে, কিছু বলবে নাকি? কি আর বলবো, সকাল থেকে যে কিছু খাসনি সেটা মাথায় আছে? মাকে চিন্তা দিতে তো তুমি ওস্তাদ। এই অবস্থায় আর কি কিছু খেতে ইচ্ছে করে বলো তো মা? সবই বুঝতে পারছি, কিন্তু না খেয়ে তো আর বাঁচা যায় না। এই নে চা মুড়ি এনেছি, খেয়ে নে। ও বেলা খাসনি, আমি কিছু বলিনি।
এবেলা আমি আর কোনো কথা শুনবো না। এতক্ষণ না খেয়ে থাকলে পেটে পিত্তি পড়বে যে, তারপর অসুস্থ হয়ে পড়লে তো সেই আমাদেরকে ছুটতে হবে। তোমার ওই বন্ধু সখা কেউ আসবে না তোমাকে বাঁচাতে। নে খেয়ে নে, আমি এখন যাই, রাতের রান্নার জোগাড় করতে হবে আবার। একটু পরেই তোর বাবা কাজ থেকে ফিরে আসবে, খেতে দাও বলে রব জুড়বে। বলেই চায়ের কাপ আর মুড়ির বাটিটা দুর্জয়ের হাতে ধরিয়ে দিয়ে নিচে চলে গেলেন সারথী দেবী। দুর্জয় খেতে খেতে নিজের মনে কি সব যেন চিন্তা করতে থাকলো। হঠাৎ তার মনে হলো তার পেছনেই কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। চকিতে পেছন ফিরে দেখল সে, কিন্তু কাউকে দেখতে পেল না। একটা গা ছমছমে ভাব যেন তার চারপাশে বিরাজ করছে। সত্যিই তো, সে তো এতটা ভীতু ছিল না কোনোদিনই। ছোটবেলা থেকেই সে বড্ড বেশি ডান পিটে ছিল। রাত বিরেতে একা একা শ্মশানে যেতে বললেও সে কখনো ভয় পেত না। অনায়াসে গিয়ে ফিরে আসতে পারত। কতবার বন্ধুদের সাথে এই নিয়ে বেটও ধরেছে সে, আর বলাই বাহুল্য জিতেছেও প্রতিবার। কিন্তু গতকাল থেকে তার এমন কি হলো যে সে এত ভয় পাচ্ছে? কেন বারবার ওই মুখ তার সামনে ভেসে উঠছে? ওই বীভৎস হাসি, ওই চোখের দৃষ্টি বারবার যেন তাকে গ্রাস করতে আসছে। সে ভাবতে থাকলো, তানিশের মৃত্যুটা কি সত্যিই একটা অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? ঘেরা ছাদ থেকে হঠাৎ করে একজন মানুষ কি করেই বা পড়ে যেতে পারে? নেশা করলেও কোনোদিন তানিশকে বেহুশ হতে দেখিনি আমরা। তাহলে কি সত্যি এর পেছনে কোনো অশরীরীর হাত রয়েছে? ভাবতে ভাবতে আবারও তার মনে হলো তার পেছনে যেন একটা মৃদু পায়ের শব্দ শুনতে পাচ্ছে সে। ভালো করে কান পাততেই আর কোনো শব্দ শুনতে পেল না সে। রাতের ঝিঝির শব্দ আর পাশের রাস্তায় মাঝে মাঝে কয়েকটা সাইকেল কিংবা মোটর সাইকেল চলে যাওয়ার হর্নের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ভয়ে বোধহয় আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। কি শুনতে যে কি শুনছি আজকাল। এসব চিন্তা করতে করতে চেয়ার থেকে উঠে ছাদের ধারে গিয়ে বাগানের দিকে মুখ করে দাঁড়ালো সে। কিছুক্ষণ পর একটা নরম হাতের স্পর্শ পেল কাঁধের ওপর। মনের মধ্যে একটা চাপা ভয় জমে থাকায় সে একটু চমকে উঠল ঠিকই, কিন্তু তার মনে হলো এই স্পর্শ যেন তার বহুদিনের চেনা। ধীরে ধীরে পেছন ঘুরে তাকালো দুর্জয়। এই মুহূর্তে তার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তাকে সে খুব ভালো করে চেনে। আবছা আলো আঁধারির ছোঁয়ায় অদ্ভুত স্নিগ্ধতা বিরাজ করছে সেই মুখমণ্ডলে। ঠোঁটে কেমন যেন লেগে রয়েছে একটা সরল হাসি, যা এই অন্ধকারেও একটা আলাদা বৈশিষ্ট্য বহন করছে। আর যেটা তাকে সবচেয়ে আকর্ষণীয় করে আলাদাভাবে চিহ্নিত করে সেটা হলো তার চোখ। টানা টানা ওই পটল চেরা দুটো চোখের দিকে তাকালেই পুরো পৃথিবীটাকে দেখে নিতে পারে দুর্জয়। আগেও পেরেছে, আর এখন যেন দৃষ্টি সরতেই চাইছে না সেই চোখের ওপর থেকে। কিরে, কি দেখছিস এমন ড্যাব ড্যাব করে? আমাকে চিনতে পারছিস না নাকি? ব্যাঙ্গালোরে গিয়ে আমাকে ভুলে গেলি নাকি? মেয়েটির কথায় ঘোর ভাঙে দুর্জয়ের। ওর সামনে এখন এসে দাঁড়িয়েছে ওর ছোটবেলার সাথী এবং ওর একমাত্র ভালোবাসা। বেশ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয় সে। তারপর বলে, ধ্যাৎ, তুই কি যে বলিস না সন্ধু, তোকে কি আমি ভুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, সব জানি, আর বলতে হবে না। একবারও তো নিজে থেকে কল করিস না। আমি কল করলে তবে গিয়ে বাবুর দয়া হয় কথা বলার, তাও আবার কখনো রিসিভ করিস, কখনো করিস না। সারাদিনে একবারও তোর আমার কথা মনে পড়ে? সত্যি করে বল তো। এই প্রশ্নটা তুই আগে নিজেকে কর। কেন? আমি আবার কি করলাম? আগের বার যখন আমি এলাম তখন তো তুই তোর কোন পিসির বাড়ি না মাসির বাড়ি গিয়ে বসেছিলি। কই, তখন তো তোর মনে পড়েনি যে একবার গিয়ে দেখা করে আসি? একবারও তো তোর মনে হলো না যে একটা মানুষ তোর অপেক্ষায় থাকতে পারে? সরি রে, সেবার আমার খুব মন খারাপ হয়েছিল।
মনটা আনচান করছিল, মনে হচ্ছিল ছুটে তোর কাছে চলে আসি, কিন্তু বিশ্বাস কর আমার কোনো উপায় ছিল না। ও তার মানে শুধুমাত্র এই রাগেই তুই যে বাড়ি এসেছিস সে খবরটা আমাকে জানাসনি পর্যন্ত? হ্যাঁ, যা করেছি বেশ করেছি, তোকে কেন জানাতে যাবো রে? তুই আমার কে? কি বললি তুই? আমি তোর কেউ হই না? সন্তু অর্থাৎ সান্ত্বনার কণ্ঠে ছন্দ রাগ আর অভিমান, এই দুটোই একসাথে ফুটে উঠল। দুর্জয় বুঝতে পারল ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই পরিস্থিতির সামাল দিতে সে বলল, এই এই সন্তু, তুই রাগ করলি? দেখ, আমি তোকে এভাবে বলতে চাইনি। রাগ করিস না প্লিজ, রাগ করিস না, দেখ প্লিজ রাগ করিস না। না না, রাগ করতে যাব কেন? আমি রাগ করলেই বা কি? কে আমার রাগের ধার ধারে বলতো? ঠিক আছে চলি রে, আমি তোকে ডিস্টার্ব করলাম, এর জন্য সরি। এই বলে সান্ত্বনা চলেই যাচ্ছিল। দুর্জয় তার হাতটা ধরে সজোরে তাকে বুকের মধ্যে টেনে নেয়। তারপর তৃষিত ওষ্ঠযুগল সান্ত্বনার অনেক কাছে এগিয়ে নিয়ে আসে। সান্ত্বনার গোলাপের মতো নরম ঠোঁট যুগল ওই মুহূর্তে তীর তীর করে কাঁপছে এক অজানা আশঙ্কায়। রাতের আলো আধারিতে দুজোড়া চোখ যেন একে অপরের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। দুজোড়া তৃষিত ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করতে যাবে, ঠিক এমন সময় ছাদের পাশের নারকেল গাছটা কেমন যেন অস্বাভাবিকভাবে দুলে উঠল। সান্ত্বনা সরে গেল দুর্জয়ের আলিঙ্গনের নাগপাশ থেকে, আর তৎক্ষণাৎ থেমে গেল গাছের নড়ন চড়ন। ওরা দুজনেই ব্যাপারটাতে ভয় পেল। ব্যাপারটা ঠিক কি হলো তার কিছুই বোধগম্য হলো না ওদের কারোরই। ব্যাপারটা কি হলো বলতো? সান্ত্বনার কথাটা দুর্জয়ের কানে গেল কি না সেটা ঠিক বোঝা গেল না। সে উদাসীন হয়ে কিছু যেন একটা ভেবে চলেছে। সান্ত্বনা দুর্জয়ের গায়ে একটু ঠেলা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? না না, কিছু না। তোর কি হয়েছে বলতো? তোর মধ্যে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করছি। আমি অনেকক্ষণ থেকে এসে এই দেওয়ালের কোণে লুকিয়ে তোকে লক্ষ্য করছিলাম। তুই কেমন অন্যমনস্ক হয়ে গেলি, কেমন যেন ভয় ভয় ছিল। ব্যাপারটা কি বলতো? তুই তো আগে এমন ভীতু ছিলি না। কিছু কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না। আরে না না, আমার কিছু হয়নি। ঠিক আছে চল, রাত বাড়ছে, আমি এখন বাড়ি যাই। এখনই চলে যাবি সন্তু? আর একটু থেকে গেলে হতো না? আহা, ছেলে শখ মন্দ না। এক্ষুনি তোর বাবা চলে আসবে, তখন কি হবে ভাবতে পারছিস? তোর বাবা তো তোর সাথে আমাকে সহ্যই করতে পারে না। দেখ, এমন করে বলিস না। আসলে আমার বাবা চায় আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে এসব প্রেম টেম করি। ঠিক আছে, তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই না হয় প্রেম করিস। চল এখন আসি। বলেই ছুট্টে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল সান্ত্বনা। দুর্জয় কিছুক্ষণ সেখানেই নীরবে দাঁড়িয়ে থাকল। তারপর ঘোর ভেঙে সেও নিচে নেমে গেল। ছাদের কোনো এক অন্ধকারের কোণে দাঁড়িয়ে কেউ যেন নজরের তীব্রতায় বিদ্ধ করল তাকে। এরপর যথাসময়ে রাতের খাওয়া দাওয়া সেরে যে যার ঘুমোতে চলে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস দুর্জয়ের নেই। রাত জেগে পড়াশোনা করতে হয় বলে সেটাই এখনো অভ্যেসে ধরে নিয়েছে। মোটামুটি রাত 12টা-1টার আগে তো ঘুম আসেই না তার। এখানে ভালো নেটওয়ার্ক নেই যে সোশ্যাল মিডিয়াতে সে টাইম স্পেন্ড করবে। ভাবতে ভাবতেই হঠাৎ চোখ গেল খাটের পাশের টেবিলটার ওপর সাজিয়ে রাখা বইয়ের সারির ওপর। সেখানে সাবজেক্টের কিছু বই ছাড়াও অনেকগুলো গল্পের বই রয়েছে। ছোটবেলা থেকে গল্পের বই পড়ার খুব নেশা ছিল দুর্জয়ের। বিশেষ করে ভূতের গল্প পড়তে খুব ভালো লাগতো তার। আর ভূতের গল্প পড়তে পড়তে তার সাহসটাও কেমন একটা আলাদা মাত্রায় চলে গিয়েছিল। সেখান থেকে সত্যজিৎ রায়ের একটা ভৌতিক গল্পের সংকলন টেনে বের করে নেয় সে। পূর্ব দিকের জানালাটা খোলা, সেখান থেকে ফুরফুরে হাওয়া ঘরে এসে ঢুকছে। বেশ কিছুক্ষণ নীরবে গল্প পড়ছিল।
রাতের পরিবেশে ঝিঝির একটানা শব্দ ভৌতিক আবহ সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। ঘণ্টাখানেক এভাবে চলার পর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ ছন্দপতন ঘটালো তার। গা ছমছম করে উঠল দুর্জয়ের। ভালো করে খেয়াল করে দেখল বইয়ের টেবিলের ওপর রাখা পেনদানিটা পড়ে গিয়েছে। পেনগুলো মেঝেতে এদিক ওদিক লুটোপুটি খাচ্ছে। ভাবল টিকটিকিতে ফেলে থাকবে বোধহয়, কিন্তু ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখল না, কোনো কোনায় কোথাও তো টিকটিকির চিহ্ন মাত্র নেই। তাহলে পেনদানিটা পড়ল কি করে? ভাবনাটা গভীরভাবে মাথার মধ্যে চেপে বসার আগেই তার ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। স্বস্তিক কল করেছি। কি ব্যাপার এত রাতে? কি রে, এত রাতে কল করলি? সব ঠিক আছে তো? সে ফিরে এসেছে জয়, সে ফিরে এসেছে। ও আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। তানিশকে সেই মেরেছে জয়। তার হাত থেকে আমাদের কারোর মুক্তি নেই। কেউ বাঁচবো না আমরা, কেউ বাঁচবো না। সে আমাদের পিছু ছাড়বে না রে। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বাঁচা জয়, আমাকে বাঁচা। তারপর যেন সামনে দাঁড়িয়ে থাকা কারোর উদ্দেশ্যে সে বলতে থাকলো, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন ভুল করবো না। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। স্বস্তিক, শুনতে পাচ্ছিস? আরে আরে কার সাথে কথা বলছিস তুই? আরে কে আছে তোর সামনে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? স্বস্তিক, হ্যালো। ফোনের এপার থেকে দুর্জয়ের কোনো কথাই যেন স্বস্তিকের কানে পৌঁছচ্ছে না। স্বস্তিক তার সামনে দাঁড়িয়ে থাকা কারোর কাছে যেন প্রাণ ভিক্ষা চাইছে। সামনে আসবি না, একদম সামনে আসবি না তুই। আমাকে মারিস না। আমি বাঁচতে চাই আমি। প্রথমে একটা আর্ত চিৎকার এবং তারপরেই সেই চিৎকার গোঙানিতে পরিবর্তিত হয়ে ধীরে ধীরে থেমে গেল। দুর্জয় ভয়ে ভয়ে বলতে লাগলো, হ্যালো 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 স্বস্তিক, আরে হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো স্বস্তিক, শুনতে পাচ্ছিস? স্বস্তিক, হ্যালো হ্যালো। না, ওপার থেকে আর কোনো রকম শব্দ আসছে না। কিছুক্ষণ পর একটা যান্ত্রিক শব্দ করে কলটা কেটে গেল। আবারও কয়েকবার কল করবার চেষ্টা করলো দুর্জয়, কিন্তু কোনো লাভ হলো না। বারবার নাম্বারটা ডায়াল করেও ফোন আর পেল না। স্বস্তিক কার সঙ্গে কথা বলছিল? কি ছিল ওর সামনে? কোন ভুলের কথা বলছিল? স্বস্তিক বাঁচতে চাই বলে চিৎকারই বা কেন করছিল? স্বস্তিক কেনই বা বলল যে সে আমাদের পিছু ছাড়বে না? আর স্বস্তিক, ও এখন কেমন আছে? ওর কোনো বড় ক্ষতি হয়ে গেল না তো? এক সময় হাল ছেড়ে দিল দুর্জয়। তাহলে কি ওর সন্দেহই ঠিক? সে কি সত্যিই ওদের পিছু ছাড়বে না? প্রবল দুশ্চিন্তার নিকষ কালো অন্ধকার ঘিরে ধরেছে দুর্জয়কে। হঠাৎ ওর বন্ধু অনির্বাণের কথা মনে হলো ওর। না, অনির্বাণকে একবার কল করে দেখি, ও এই ব্যাপারে কিছু জানে কিনা। বালটা পাক্কা মাগি আছে, নিশ্চয়ই এত রাতে কারোর সাথে মাগিবাজি করছে। ঘরের মধ্যে থেকে দম বন্ধ হয়ে আসছিল তার। ঘরের সিলিং ফ্যানটা অফ করে সে দরজা খুলে খোলা ছাদে এসে দাঁড়ালো। পরিষ্কার মেঘমুক্ত আকাশ, ফুরফুরে হাওয়া বইছে। একটু যেন স্বস্তি অনুভব করল সে। কিছুক্ষণ ছাদের এদিক থেকে ওদিক অবধি ঘোরাফেরা করল। ছাদের একেবারে মাঝখানটায় কিছুক্ষণ বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর কাঁধের ওপর একটা হাতের স্পর্শ পেয়ে ভয়ে শিউরে উঠল দুর্জয়। তার চোখ স্থির হয়ে গেল। পেছন ঘুরে যে দেখবে
সেটুকুও সাহস কুলোচ্ছে না তার। পেছনে এসে দাঁড়ানো আগন্তুকই নীরবতা ভঙ্গ করে বলে উঠল, কি রে, এত রাতে ছাদে বসে কি করছিস? ঘুমাবি না? কণ্ঠস্বর শুনে যেন ধরে প্রাণ ফিরে এলো দুর্জয়ের। সে উঠে দাঁড়ালো। ও মা, তুমি? না গো, ঘুম আসছে না। কি হয়েছে তোর? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু নয়। আসল ব্যাপারটা সারথী দেবীর থেকে লুকিয়ে গেল দুর্জয়। সে কথা ঘুরিয়ে বলল, তুমি এত রাতে ছাদে এলে, কি ব্যাপার? আমি তো বাইরে উঠেছিলাম, দেখলাম তোর ঘরে আলো জ্বলছে। এত রাত অবধি ঘরে আলো জ্বলছে, আমি ভাবলাম একটু দেখে আসি। আর এসে দেখি তুই এখানে বসে আছিস। তোর শরীরের ভাবগতিক আমার ভালো ঠেকছে না। কাল সকালে একবার ডাক্তারের কাছে যাবি, চল। না না মা, ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার তেমন কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, সে সকালের খবর সকালে দেখা যাবে। এখন ঘুমাবি, চল। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো মা, আমার তো ঘুম আসছে না। না চল, আমি মাথায় হাত বুলিয়ে দেব, ঘুম চলে আসবে। এবার বুঝতে পারছি না ঘুমিয়ে ঘুমিয়েই শরীরটার এমন অবস্থা করেছিস। চল ঘুমাবি, চল। অগত্যা নাছোড়বান্দা সারথী দেবীর কাছে দুর্জয় হার মেনে ঘরে গেল। দুর্জয়ের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সারথী দেবী বললেন, এবার একটু ঘুমোবার চেষ্টা কর দেখি। এখনো চোখ খুলে রেখেছিস কেন? চোখ বোঝ বলছি। তারপর তো তুই বেলা অবধি ঘুমোবি। আমাদের তো সকাল সকাল উঠতে হবে নাকি? সংসারের গাদা গুচ্ছের কাজ সব তো আমাকে একা হাতেই করতে হবে। কবে যে একটা বৌমা আনবি, আমার হাতে হাতে কাজ সেরে দেবে আর কষ্টটা একটু কমবে। অবশ্য সন্তু আমাকে মাঝে মাঝে হাতে হাতে সাহায্য করে দেয়। না, তোর পছন্দ মন্দ নয় বলতে হবে। ওহ মা, তুমি কি যে বলো না, তোমার সব সময় বাজে কথা। দুর্জয় লজ্জা পেয়ে সারথী দেবীর কোলে মাথা গুঁজে তাকে জড়িয়ে ধরে। সারথী দেবী হেসে বলেন, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি ঘুমো দেখি। সকালে যখন ঘুম ভাঙল, দুর্জয় দেখল মোবাইলে একটানা অনেকগুলো মিসড কল। অনির্বাণ কল করেছে। সব কলগুলো ভোরের দিকেই ঢুকেছে। আর সেই সময় দুর্জয় ঘুমিয়ে একেবারে কাদা। বিছানায় উঠে বসে অনির্বাণকে কল ব্যাক করে দুর্জয়। কয়েকবার রিং হতেই কলটা রিসিভ করে অনির্বাণ। হ্যাঁ রে বল, কাল রাতে কার সাথে এত ব্যস্ত ছিলি তুই? আরে সেসব কথা এখন ছাড়, তোর কাছে খবরটা এখনো পৌঁছয়নি নিশ্চয়ই। কোন খবরের কথা বলছিস তুই? উত্তরটা দেওয়ার আগে ওপার থেকে কান্নার শব্দ ভেসে আসে। কান্নায় ভেঙে পড়ে অনির্বাণ বলে, স্বস্তিক আর নেই দুর্জয়। নেই মানে কি বলতে চাইছিস তুই? নেই মানে কাল রাতে স্বস্তিক মারা গেছে। কি? খবরটা শুনে দুর্জয় যেন আকাশ থেকে পড়ল। সে তো এমন কিছুরই আন্দাজ করেছিল, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে এটা তো সে ভাবেনি। কিন্তু কিভাবে মারা গেল? হার্ট ফেল করে মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়েছিল। এরপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। দুর্জয় মনে মনে কি যেন একটা ভেবে নিল। একটা প্রবল আশঙ্কা তার ভেতর থেকে বাহির পর্যন্ত প্রবাহিত হচ্ছে। ওপার থেকে প্রশ্ন এলো, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? এবার আমাদের পালা। সে আমাদের কাউকে ছাড়বে না। প্রথমে তানিশ, পরে স্বস্তিক। সে পিছু ছাড়বে না, সে আমাদের পিছু ছাড়বে না। দুর্জয়ের মুখে এমন কথা শুনে অনির্বাণ বেশ অবাক হলো। সে বলল, কি বলছিস তুই? কে ছাড়বে না? অহনা, অহনা আমাদের কাউকে ছাড়বে না। কিন্তু অহনা তো মারা গেছে, ও কি করে আসবে? পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? আমি ঠিকই বলছি অনির্বাণ। কাল রাতে স্বস্তিক আমাকে কল করেছিল, আর তারপর সমস্ত ঘটনাই অনির্বাণকে জানায় দুর্জয়। সব শুনে ভীষণ ভয় পেয়ে অনির্বাণ বলে, আমার একলা থাকতে খুব ভয় করছে রে। কালকে মা বাবা কয়েকদিনের জন্য কলকাতার বাইরে গিয়েছে, বাড়িতে আমি একা।
একা একা আমি কি করে থাকবো? আচ্ছা আচ্ছা দুর্জয়, আজ যদি আমি তোর বাড়ি চলে যাই তাহলে কি কোনো অসুবিধে আছে? আরে না না, কোনো অসুবিধে নেই, তুই চলে আয়। যে কটা দিন তোর বাবা মা বাড়িতে থাকছে না, তুই সেই কটা দিন না হয় এখানেই থাকবি। ঠিক আছে, তুই লোকেশনটা পাঠিয়ে দে, আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়বো। ওকে ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঘণ্টা দুয়েক পরে অনির্বাণ দুর্জয়ের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। দুর্জয় বাড়ির সামনে দাঁড়িয়েই ছিল। ওকে দেখে এগিয়ে গিয়ে বলল, কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ঠিক মতোই পৌঁছতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। আয় 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 আয়, ভেতরে আয়। বাড়ির ভেতরে এসে অনির্বাণ সারথী দেবীকে প্রণাম করল। থাক থাক বাবা, আর প্রণাম করতে হবে না, অনেক বেলা হলো, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। তোমার বন্ধুটি তো কিছুই খেতে চাইছে না, বুঝতে পারছি বন্ধুদের এমন পরিণতিতে খেতে ইচ্ছে করে না, কিন্তু না খেয়ে থাকলে তো আর নিজেদেরকে সুস্থ রাখা যাবে না, সেটা তো কোনো কাজের কথা নয়। যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। এরপর ওরা হাত মুখ ধুয়ে এলে খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত হয়। দুপুরে বিশ্রাম সেরে সন্ধে নামার মুখে গ্রামের আশপাশটা একটু ঘুরতে বেরোয়। বাড়ি ফিরে এসে দুর্জয় দেখে শান্তনা সারথী দেবীর হাতে হাতে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করছে। দুর্জয় ইয়ার্কি করে বলে, ও এই ব্যাপার, তাই বলি আজ অবধি আমার বাবাকে পটাতে পারলি না, কিন্তু আমার মাকে পটালি কি করে? ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যা, আখেরে আমারই তো লাভ। দেখ তুই যে কি বলিস না, সব সময় বাজে কথা। অন্য সময় হলে শান্তনা এত লজ্জা পেত না, কিন্তু দুর্জয়ের পাশে অনির্বাণকে দেখে তার লজ্জাটা একটু চোখে লাগার মতোই ছিল। অনির্বাণের দুটো লালায়িত চতুর চোখ শান্তনার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে প্রদক্ষিণ করছিল। শান্তনার অমন হলদেটে ফর্সা গায়ের রং, অমন সুশ্রী মুখ, টানা টানা কাজল ভরা দুটো চোখ আর অমন সুন্দর শরীরের গঠন দেখে অনির্বাণ যেন চোখ ফেরাতেই পারছিল না। মেয়েটাকে কেন লজ্জা দিচ্ছিস বলতো জয়? দেখ তো মেয়েটার মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে। জেঠিমা, আমি এখন আসি গো, আবার পরে আসবো। আরে আরে আরে, চললি কোথায়? দাঁড়া। সারথী দেবীর কোনো কথাই আর যেন শান্তনার গতিকে রোধ করতে পারল না। ঘর থেকে ছুটতে বেরিয়ে গেল সে। শান্তনা ছুটতে বেরিয়ে যাওয়ার সময় অনির্বাণের একটা হাত বোধ হয় অনিচ্ছাকৃতভাবে শান্তনাকে ছুঁয়ে দিল। কেউই সেটা খেয়াল করল না। শুধু শান্তনা ঘরের বাইরে বেরিয়ে পায়ের জুতোটা গলাতে গলাতে একবার তাকালো অনির্বাণের দিকে। অনির্বাণও পেছন ঘুরে তাকালো তার দিকে। সেই দৃষ্টির ভাষা বুঝতে খুব বেশি অসুবিধে হলো না শান্তনার। ধীরে ধীরে রাত বাড়ল। সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে শুতে গেল। অনির্বাণ ও দুর্জয় একসাথে ওপরের ঘরে এলো। তখন রাত বেশ গভীর হয়েছে। ওরা দুজনেই গভীর ঘুমে রয়েছে। তখন হঠাৎ একটা নারী কণ্ঠ ভেসে এলো অনির্বাণের কানে। কেমন আছো অনির্বাণ? চিনতে পারছো আমাকে? এসো, আমার কাছে এসো। আমি অহনা, তোমার অহনা। আমি তোমার ছাড়া আর কারো হব না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। বাইরে এসো, এসো, বাইরে এসো। ঘুমটা ভেঙে গেল অনির্বাণের। হ্যাঁ, এই কণ্ঠস্বর অনির্বাণের খুব চেনা। অনির্বাণ এখন আর নিজের মধ্যে নেই। সম্মোহিতের মতো বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরের ছাদে এসে দাঁড়ালো অনির্বাণ। দুর্জয় তখনও বেঘরে ঘুমোচ্ছে। সেই ডাকটা অনির্বাণ আবার শুনতে পায়। এসো অনির্বাণ, এসো, আমার কাছে এসো। আমি যে তোমার জন্যই অপেক্ষা করছি। অনির্বাণ ঘোলাটে চোখে দেখল ছাদের একেবারে ধার ঘেঁষে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কি যেন একটা প্রবল টানে মন্ত্রমুগ্ধের মতো সে সেই দিকে এগিয়ে গেল। অনির্বাণ একেবারে ছাদের ধারে চলে এসেছে। ধীরে ধীরে সে মুখ বাড়িয়ে ঝুঁকে পড়ল ছাদের বাইরের দিকে। তার ঠিক পেছনে একটি কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে। নতুন করে আর বলে বোঝাতে হয় না তার উদ্দেশ্যটা ঠিক কি।
কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। অনির্বাণ ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একজন তাকে টেনে সরিয়ে নিল ছাদের ধার থেকে। আর সঙ্গে সঙ্গেই অনির্বাণের ঘোরটা কেটে গেল। ঘোর কেটে বাস্তবে ফিরতেই এদিক ওদিক তাকিয়ে অনির্বাণ বলল, আরে আমি এখানে এলাম কি করে? আমি তো তোর ঘরে তোর পাশে শুয়েছিলাম। আরে আমারও তো এটাই প্রশ্ন, তুই তো ঘুমোচ্ছিলি, হঠাৎ ছাদের এত ধারে এসে ঝুঁকে দাঁড়িয়েছিলি কেন? আমি ঠিক সময় চলে এসেছিলাম বলে, না হলে আর একটু হলেই তো ছাদ থেকে পড়ে যাচ্ছিলিস তুই। আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। তারপরে কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। কে ডেকেছিল? তার গলাটা কি চিনতে পেরেছিলি? না রে, না, কিছুই মনে পড়ছে না। ঠিক কি ঘটেছে সেটা দুর্জয় বোধ হয় কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু দুর্জয় সেসব কথা অনির্বাণকে আপাতত কিচ্ছু বলল না। ঠিক আছে, চল চল ঘরে চল, ঘরে চল। ওরা ঘরে চলে এলো। অনির্বাণের মনেও প্রশ্নের ঝড় চলছে। সে বলল, ব্যাপারটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? সবটাই আন্দাজ করতে পারছি। আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে অনির্বাণ। আমরা যে ভুলটা করেছি তার শাস্তি দিতে সে ফিরে এসেছে। সে আমাদের পিছু ছাড়েনি এখনো। মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সে ফিরে এসেছে। কথাটা বলার সাথে সাথেই টেবিলের ওপর থেকে অর্ধেক ভরা জলের বোতলটা মেঝেতে পড়ে গেল। বাতাস যদিও বয়, জল ভরা বোতলটা টেবিল থেকে পড়ে যাওয়াটা কি সম্ভব? না, হয়তো সম্ভব নয়। ভয়ে ওদের দুজনের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দুজনেই কিছুটা কাছাকাছি সরে এলো। তারপর ভয়ে ভয়ে দুজনেই দুজনের মুখের দিকে তাকালো। ঘরে পাখা চলছে, কিন্তু তা সত্ত্বেও ওদের দুজনের কপালেই জমছে বিন্দু বিন্দু ঘাম। এমন সময় হঠাৎ করে ঘরের লাইটটা নিভে গেল। ভয়টা আরো প্রগাঢ় হয়ে গেঁথে বসল ওদের মনে। লোডশেডিং হয়েছে নিশ্চয়ই। গ্রামে গঞ্জে এই একটা নিত্য নৈমিত্তিক ঝামেলা লেগেই থাকে। কথা নেই, বার্তা নেই, ঝড় নেই, কিচ্ছু নেই, লোডশেডিং হয়ে যায়। দুর্জয় মোমবাতিটা জ্বালানোর জন্য বিছানা থেকে উঠে গেল টেবিলের কাছে। মোমবাতিতে অগ্নি সংযোগ করা মাত্রই বুকটা তার ছ্যাঁত করে উঠল। তার সামনে দাঁড়িয়ে এক বীভৎস নারী মূর্তি। তাকে খুব ভালো করেই চেনে সে, কিন্তু তার সেই শান্ত স্নিগ্ধ ভদ্র রূপ এখন আর নেই। সে এখন পরিবর্তিত হয়েছে ভয়ানক এক প্রেতে। চোখের মনি সাদা, চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে বাতাসে। সাদা ফ্যাকাশে মুখে লেগে রয়েছে একটা ভয়ঙ্কর প্রতিশোধের হাসি। ভয়ঙ্কর অট্টহাসি হেসে ফ্যাস ফ্যাসে স্বরে এসে বলে উঠল, কিরে, ভয় পেলি? কি ভেবেছিলি এত বড় পাপ করে তোরা বেঁচে যাবি? কিন্তু তা তো হওয়ার নয়। আর আমি তোদের নিয়ে যাব। চল আমার সাথে, আমি তোদের নিয়ে যেতে এসেছি। সেই ভয়ঙ্কর অপার্থিব হাসির শব্দে ভরে উঠল সারা ঘরটা। অনির্বাণ ও দুর্জয় দুজনেই দেখতে পাচ্ছে তাকে। ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে এসেছে ওদের। কিন্তু এখন তারা কি করবে? কি করে মুক্তি পাবে এই অশরীরীর হাত থেকে? ভয়ে চিৎকার করে উঠল দুর্জয়। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আমাদের খুব ভুল হয়ে গেছে, আমাদের খুব ভুল হয়ে গেছে। চলে যা, চলে যা এখান থেকে। এমন ভুল আর কখনো হবে না। প্লিজ প্লিজ চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আমাদের খুব ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। প্লিজ চলে যা তুই। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। দুর্জয়ের বাবা মায়ের গলা শোনা গেল। কি হয়েছে বাবু? চিৎকার করছিস কেন? বাবু, বাবু। সাথে সাথে সেই ভয়ানক মূর্তি কোথায় যেন উধাও হয়ে গেল। দুর্জয় ছুটে গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল।
দরজাটা খুলেই সারথী দেবীকে জড়িয়ে ধরল সে। অনির্বাণ বিছানার ওপর উঠে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। দুর্জয়ের মা বাবা ঘরে ঢুকতেই ঘরের লাইট আবার জ্বলে উঠল। ওদের এই অবস্থা দেখে সুদর্শনবাবু বললেন, কে রে, কি হয়েছে তোদের? এরকম ভয় পেয়ে আছিস কেন তোরা? ও ও আমাদের পিছু ছাড়বে না বাবা, ও আমাদের পিছু ছাড়বে না। কে ছাড়বে না? আরে কার কথা বলছিস তুই? না না আঙ্কেল, কেউ না কেউ না। দুর্জয়, তুই বেশি ভয় পাস না, ওটা আমাদের হয়তো চোখের ভুল। কিন্তু অনির্বাণ, দুজনের একসাথে চোখের ভুল কি করে হতে পারে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা একটু শান্ত হ। ভোর হয়ে এসেছে, আর কয়েক ঘন্টা পরেই সকাল হবে। আমরা এখন আসি, তোরা এখন একটু ঘুমিয়ে নে। না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না। আরে পাগল ছেলে, আমি আবার কোথায় যাব? আমি তো বাড়িতেই আছি। আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। তুই তো আমার সাহসী ছেলে, এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। আচ্ছা, ঘরের লাইটটা জ্বেলেই না হয় ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়, এখন আমি আসি। বলে সারথী দেবী ও সুদর্শন বাবু নিচে চলে গেলেন। ওরা দুজনে ঘুমানোর চেষ্টা করল। ভোরের দিকে ভয়টা কেটে গিয়ে চোখে ঘুম নেমে এলো। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজকের গপ্প সূর্য মাইতির লেখা সে পিছু ছাড়ে না। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট ও আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে আরফান আলী খান, কৃষ্ণেন্দু পাত্র, অশ্রুকুমার ভট্টাচার্য, শর্মিষ্ঠা পাত্র, সূর্য মাইতি, পৌলমী মাইতি, অক্ষয় কুমার সেন, সৌরেন চট্টোপাধ্যায় ও আমি ইন্দ্র। তাহলে চলুন আমরা আবার ফিরে যাই সূর্য মাইতির লেখা সে পিছু ছাড়ে না গপ্পে। সকালে একটু দেরিতেই ঘুমটা ভাঙল ওদের। গত রাতের সেই আতঙ্ক এখন আর নেই। এখন বেশ শান্ত লাগছে এদেরকে। বিছানাপত্র গুছিয়ে ওরা দুজনে নিচে নেমে এলো। এরপর ওরা হাত মুখ ধুয়ে জলখাবার খেতে বসল। জলখাবারের টেবিলে ছিল লুচি, ছোট আলুর দম আর ছোলার ডাল। শোন বাবু, আজ শনিবার, আমি ভাবছি আমাদের গ্রামের কালী মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। কাল রাতে তোদের ওপর দিয়ে যা ঝড় গেল, আমার মনটা কেমন অস্থির হয়ে আছে। মায়ের কাছে গিয়ে পুজো দিলে যদি মনটা একটু শান্ত হয়। তোরা কি যাবি আমার সঙ্গে? না মা, আমি এখন যাব না, তুমি যাও। ঠিক আছে, তোরা দুজন বাড়িতে থাক তাহলে। এই বলে সারথী দেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। এই কালী মন্দিরের পৌরোহিত্য করেন বিশ্বেশ্বর বাড়ুজ্যে। বয়সের কোঠা 70, রাশভারী এই প্রৌঢ়কে সবাই বিশ্বেশ্বর ঠাকুর বলেই ডাকে। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রে তার বিস্তর জ্ঞান। মানুষের মুখ দেখেই তিনি বিপদের আঁচ করতে পারেন। সারথী দেবী মন্দিরে প্রবেশ করে পুজোর ডালিটা বিশ্বেশ্বর ঠাকুরের হাতে দিতেই বিশ্বেশ্বর ঠাকুর তার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে রে মা? আসলে মনটা একটু চঞ্চল হয়ে আছে ঠাকুরমশাই। বুঝলাম। তোর বাম হাতটা একবার দেখা তো মা। সারথী দেবী বাম হাতটা তার দিকে এগিয়ে দেন। হাতটা দেখে চিন্তিতভাবে তিনি বললেন, ঘোর বিপদ দেখতে পাচ্ছি রে মা। নিজের মনকে আগে থেকে প্রস্তুত কর। মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? কোন বিপদের কথা বলছেন আপনি? সে কথা শুনলে কি তুই সহ্য করতে পারবি? তা তো বলতে পারি না ঠাকুরমশাই, কিন্তু দয়া করে আপনি বলুন কোন বিপদের কথা বলছেন। তোর ছেলের খুব বিপদ রে, মৃত্যু যোগ দেখতে পাচ্ছি। না,
আপনি কি বলছেন? শান্ত হ মা, শান্ত হ। আমি জানি তোর এমনই প্রতিক্রিয়া হবে, সেই জন্যই আমি তোকে বলতে চাইনি, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। ছেলের প্রাণ সংশয় আছে শুনলে কোনো মাই কি আর স্থির থাকতে পারে? সারথী দেবীও পারলেন না। চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ধারা। গলাটা ধরে এসেছিল। প্রায় বুঝে আসা গলায় রীতিমতো বিশ্বেশ্বর ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন, আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ও যে আমার একমাত্র নারী ছেড়া ধন, আমার শিবরাত্রির সলতে। ওকে আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, দয়া করুন, আপনি দয়া করুন। ওট ওট, শান্ত হ মা, শান্ত হ। ছাড় ছাড় ছাড়, দেখি পা ছাড়। এই যে হুটহাট তোরা পায়ে পড়ে যাস, এ কিন্তু তোদের বড় অপরাধ। উপায় কি আর আমি জানি রে? উপায় তো করেন মা। মা যা চাইবেন তাই হবে। মা তো আপনার কথা শোনে ঠাকুর মশাই, আপনি দয়া করে কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, একবার চেষ্টা করে দেখি যদি কিছু করা যায়। তারপর তিনি মা কালীর ঘটের সামনে থেকে একটা হলুদ সুতো নিয়ে সেটাকে 7 পাকে জড়িয়ে তাতে মন্ত্র পড়ে 7টা গিট বেঁধে দিলেন। তারপর সেটা সারথী দেবীর হাতে দিয়ে বললেন, এই নে মা, এই সুতোটা ওই সামনের বটগাছের ডালে বেঁধে ছেলের মঙ্গল কামনা করে বটগাছটাকে 3 বার প্রদক্ষিণ করে সুতোটা খুলে নিয়ে গিয়ে ছেলের ডান হাতে পরিয়ে দিস। মনে রাখিস, এটা কিন্তু সুরক্ষা বলয়। এটা যতক্ষণ তোর ছেলের হাতে থাকবে ততক্ষণ কেউ তোর ছেলের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সবই মায়ের ইচ্ছা। জয় মা, জয় জয় মা, মঙ্গল করিস মা, সকলের মঙ্গল করিস। বলেই তিনি আবার মন্দিরের ভেতরে চলে গেলেন। সারথী দেবী বিশ্বেশ্বর ঠাকুরের কথা মতোই বট গাছের ডালে সুতোটা বেঁধে 3 বার প্রদক্ষিণ করে সুতোটা খুলে নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর সেই সুতোটা দুর্জয়ের হাতে বেঁধে দিতে গেলে দুর্জয় আপত্তি জানিয়ে বলে, এসব তুমি আমাকে কি পড়াতে চাইছো? তুমি তো জানো মা, আমি ভগবানে বিশ্বাস করলেও এই সমস্ত তাবিজ কবজে বিশ্বাস করি না। আমি জানি তুই তাবিজ কবজে বিশ্বাস করিস না, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ কবজ নয় বাবু। এটা তোর রক্ষা কবজ। সামনে যে তোর বড় বিপদ। না মা, আমি এসব পড়তে পারবো না। সহজ কথায় কাজ হচ্ছে না দেখে সারথী দেবী এবার একটু অন্য পথ অবলম্বন করলেন। আমার মাথার দিব্যি রইল বাবু, এই সুতোটা তোকে পরতেই হবে। মাকে যদি একটু ভালোবেসে থাকিস তাহলে তুই সুতোটা পরবি, না হলে পরতে হবে না। যা। তোমার কিন্তু খুব জেদ, যেটা বলবে সেটা করিয়েই ছাড়বে একেবারে। আচ্ছা ঠিক আছে, দাও দাও, বেঁধে দাও। সুতোটা দুর্জয়ের হাতে বাঁধতে বাঁধতে মৃদু হেসে সারথী দেবী বললেন, কি আর করব বল, তোরই তো মা, জেদ তো একটু হবেই। যেমন কুকুর তেমন মুগুর তো হতেই হবে। কি তুমি আমাকে কুকুর বললে? আরে রেগে যাচ্ছিস কেন? ওটা তো কথার কথা। নে, মায়ের প্রসাদ নে। দুর্জয়ের হাতে কিছুটা মাখা সন্দেশ দিয়ে প্রসাদী ফুল মাথায় ছুঁয়ে দিলেন সারথী দেবী, আর কিছুটা প্রসাদ দুর্জয়ের হাতে পাঠিয়ে দিলেন অনির্বাণের জন্য। সারাটা দিন এভাবেই কেটে গেল। সন্ধেবেলা সান্ত্বনা এলো দুর্জয়ের সাথে দেখা করতে। দুর্জয় বলল, এই সন্তু, তোর সাথে তো আলাপ করানো হয়নি। এ হলো আমার বন্ধু অনির্বাণ, আর অনির্বাণ ও হলো সান্ত্বনা, মানে আমার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ইনি হলেন আমাদের হবু বৌদিমণি। কে, তাই তো? বলেই অনির্বাণ হ্যান্ডশেক করবার জন্য সান্ত্বনার দিকে হাতটা বাড়িয়ে দেয়। সৌজন্যের খাতিরে সান্ত্বনাও হাতটা বাড়িয়ে দেয়। অনির্বাণ সান্ত্বনার হাতটা ধরে শুকনো ঠোঁটে একবার জিভ ঘষে নেয়। ব্যাপারটা সান্ত্বনার চোখ এড়ায় না। চকিতে তার মনে পড়ে যায় গত রাতের ব্যাপারটা। তড়িৎ বেগে হাতটা সরিয়ে নেয় সে। তারপর আমতা আমতা করে বলে,
ঠিক আছে, আমি এখন আসি। এক্ষুনি চলে যাবি? হ্যাঁ, এখন যাই রে, আবার পরে আসবো। রাত্রিবেলা যখন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঠিক সেই সময় শান্তনার মোবাইলে একটা মেসেজ আসে, দুর্জয়ের মেসেজ। আজকে রাতে আমাদের বাড়ির পাশের বাগানটাতে একবার আমার সাথে দেখা কর, তোকে একটা জিনিস দেওয়ার আছে, প্লিজ আসিস কিন্তু, আমি তোর জন্য অপেক্ষা করব। নিঝুম রাত, সারা গ্রাম এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বাগানের একপাশে ঝাউ ও কামিনী গাছের সারি, আর একপাশে বিভিন্ন ধরনের শাকসবজি বুনন করা হয়েছে। গোটা বাগানটা ঘিরে রয়েছে আম, জাম, নারকেল ইত্যাদি সব বড় বড় গাছ। রাতের নিশ্ছিদ্র অন্ধকারে বাগানটা খুবই মায়াময় লাগছে। ছেলেটা এসে দাঁড়ালো বাগানটার ঠিক মাঝখানটাতে। তবে আর আসার আগেই মেয়েটি এসে হাজির। ছেলেটির মুখে ফুটে উঠল একটি রহস্যময় চাপা হাসি। তার প্ল্যান এখন সাকসেসফুল। কিন্তু মেয়েটা এমন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে কেন? ওর চুলগুলোই বা এভাবে খুলে রেখেছে কেন? রাতে তো কেউ চুল খুলে রাখে না। যাকে তাতে তার কি? মেয়েটাই প্রথমে মুখ খুলল। আমি জানতাম তুমি আসবে অনির্বাণ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি? কিন্তু তুমি কি করে জানলে যে আমি আসবো? আসার কথা তো ছিল দুর্জয়ের। তাতে কি হয়েছে? আমি তো তোমার ইশারা আগেই বুঝেছিলাম। আমি ছাড়া তোমাকে ভালো করে আর কে জানবে? মানে তুমি কি বলতে চাইছো তোমারও ইচ্ছে ছিল? আমি বলতে চাইছি তুমি আমাকে এখানে ডাকোনি, আমি তোমাকে এখানে ডেকে এনেছি। মেয়েটার গলার স্বরটা কেমন যেন বদলে গিয়েছে। না, এটা তো শান্তনার গলার স্বর নয়। তাহলে একে? ভয়ে ভয়ে অনির্বাণ বলল, মানে তুমি কি বলছো এসব? কে তুমি? কথাটা শুনেই অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়েটা। কি ভয়ানক সেই বিভৎস হাসি! সেই হাসির শব্দ যেন আকাশ বাতাস বিদীর্ণ করে দিচ্ছে। মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো অনির্বাণের দিকে। মেয়েটাকে দেখা মাত্রই অনির্বাণ একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে একটু একটু করে। তার সামনে এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছে তাকে সে খুব ভালো করে চেনে। কিন্তু এটা তার কেমন রূপ! না, তুই? আমি? তুই কে ভেবেছিলি আরো একটা নিরীহ মেয়ের সর্বনাশ করবি আর কেউ জানতেও পারবে না? তুই তো নিজের হাতেই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছিস। এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে অনির্বাণ? এতক্ষণে হাত পা ঠান্ডা হতে শুরু করেছে অনির্বাণের। অহনার রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তার চোখে এখন প্রতিশোধের আগুন লেলিহান শিখার মতো টকটকে রাঙা হয়ে জ্বলছে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। মুখটা একেবারে সাদা ফ্যাকাশে। এক জোড়া ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে এসেছে ধবধবে সাদা দাঁতের সারি। কি বিভৎস সেই রূপ! অনির্বাণের মন বলছে বাঁচতে হলে এই মুহূর্তে তাকে এখান থেকে পালাতেই হবে। সে চেষ্টা সে করল, কিন্তু তার পা এক চুলও নাড়াতে পারছে না সে। কেউ যেন মাটির সাথে শক্ত করে গেঁথে দিয়েছে তার দুটো পা। সে ভয়ে ভয়ে বলল, আমাকে ছেড়ে দেও না, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস কর, আমি তোকে সত্যিই খুব ভালোবাসতাম। আমি তোকে এখনো খুব ভালোবাসি। জানি তো তুই আমাকে খুব ভালোবাসিস,
সেই জন্যই তো তোকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমরা দুজনে একসাথে থাকবো, আমাদের ভালোবাসায় আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বলেই ধীরে ধীরে অনির্বাণের দিকে এগিয়ে যেতে লাগলো অহনা। সে হাত বাড়িয়ে দিল অনির্বাণের গলা লক্ষ্য করে। তার হাতটা এখন স্বাভাবিকের তুলনায় অনেকটা লম্বা হয়ে গিয়েছে। অনির্বাণের গলা ধরে তাকে শূন্যে তুলে ধরে তীব্র অট্ট হাসিতে ফেটে পড়ল অহনার অতৃপ্ত আত্মা। তারপর হঠাৎ শূন্য থেকে তাকে সজোরে মাটিতে আছড়ে ফেলে দিল। তীব্র আর্তনাদ করে উঠল অনির্বাণ, কিন্তু কেউ তার সেই চিৎকার শুনতে পেল না। এরপর অহনার আত্মা অনির্বাণকে মাটি থেকে তুলে তার ধড় থেকে মাথাটা ছিঁড়ে আলাদা করে দিল। তারপর মিলিয়ে গেল বাতাসের সাথে। সব একেবারে চুপচাপ। কেউ জানতেও পারল না ঠিক কি ঘটেছিল। ঘুমের ওষুধের অ্যাকশনটা কেটে গিয়ে ঘুম ভাঙতে একটু বেলাই হলো সারথী দেবীর। সুদর্শন বাবু এই কিছুক্ষণ আগে উঠেছেন। আজ রবিবার, কাজের ছুটি, তাই রক্ষে। না হলে নিজের ঘুমকে দোষারোপ করে নিজেই চেঁচিয়ে বাড়ি মাথায় করতেন সুদর্শন বাবু। গাছগুলোতে জল দেওয়ার উদ্দেশ্যে বাগানে গিয়ে পৌঁছলেন তিনি। আর বাগানে যাওয়ার সাথে সাথেই তিনি প্রায় আঁতকে উঠলেন। সুদর্শন বাবুর ভয়ার্ত চিৎকার শুনে সবাই ছুটে এলো। এমন বীভৎস মৃত্যু কেউ কোনো দিন এর আগে দেখেনি। পুলিশ এলো ঠিকই, কিন্তু এই ঘটনার কোনো সুরাহা হলো না। এই মৃত্যুকে খুন বলা চলে না। কোনো মানুষের পক্ষে এমন বীভৎসভাবে খুন করা কি সম্ভব? মোটেই না। ঝামেলা মিটে গেলে সান্ত্বনা দুর্জয়কে বলল, কিন্তু আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। বাগানে তো তোর যাওয়ার কথা ছিল, তাহলে তোর বন্ধু অনির্বাণ গেল কি করে? সান্ত্বনার কথা শুনে দুর্জয় হাঁ করে রইল। মানে তুই কি বলতে চাইছিস? বাগানে আমার যাওয়ার কথা ছিল মানে? হ্যাঁ, তুই তো কাল রাতে আমাকে মেসেজ করে বাগানে দেখা করতে বলেছিলি, কিন্তু আমার তো জানিস কেমন পোড়ামোষের ঘুম। আমি তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছি। বাগানে আর আসবো কখন? এসব তুই কি বলছিস সন্তু? আমি তোকে কখন মেসেজ করলাম? আমি তো কোনো মেসেজ করিনি। মানে এই অবস্থাতেও ইয়ার্কি করছিস তুই? আরে আরে আমার বন্ধু মারা গেছে আর এই মুহূর্তে আমি ইয়ার্কি করব তোর সাথে? তোর কি সেটাই মনে হয়? তোর বিশ্বাস না হলে এই দেখ তোর মোবাইল থেকে কাল রাতে মেসেজ গিয়েছিল কিনা। সান্ত্বনা নিজের মোবাইলের মেসেজটা ওপেন করে দুর্জয়কে দেখালো। দুর্জয়ের যেন বিস্ময়ের আর শেষই হচ্ছে না। কিন্তু বিশ্বাস কর সন্তু, আমি কোনো মেসেজ করিনি তোকে। এই মেসেজটা তোর কাছে যখন গিয়েছে তার আগেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর কি মরণের ঘুম কাল রাতে আমায় ধরেছিল কে জানে। আমি একবারও টের পেলাম না অনির্বাণ কখন আমার পাশ থেকে উঠে ওই বাগানে চলে গেল। পুরো ব্যাপারটা এখন সান্ত্বনার কাছে জলের মতো পরিষ্কার, শুধু একটা বিষয় ছাড়া। অনির্বাণকে তাহলে মারল কে? মনে মনে এই প্রশ্ন বারবার তার আসছিল, কিন্তু মুখে সে কিছু বলল না। সারাটা দিন এভাবেই ব্যস্ততায়, দুঃখে ও শোকে কেটে গেল। সন্ধেবেলা দুর্জয় একা একা খোলা ছাদে বসে কি যেন ভাবছিল। এমন সময় সান্ত্বনা ওর কাছে এলো। তাকে দেখে দুর্জয়ের চিন্তার জাল হঠাৎ করেই ছিন্ন হলো। সান্ত্বনাকে আজ যেন একটু অন্যরকম লাগছে। তার দু চোখে যেন আজ অন্য রকমের মায়া খেলা করছে। সেই চোখের দৃষ্টি দুর্জয়কে যেন কেমন মোহিত করে তুলেছে। কেমন যেন ঘোর লাগা কণ্ঠে দুর্জয় বলল, ও সন্তু, তুই আয় আয়। একা একা একদম ভালো লাগছিল না রে। আয়
বস এখানে। আমি তো জানি তোর মন ভালো নেই, সেই জন্য তো এলাম তোর কাছে। আচ্ছা, হাতে তুই ওটা কি বেঁধেছিস রে? ও, এটা জানি না রে, ওই মা জোর করে বেঁধে দিয়েছি। হ্যাঁ, বাবা, তুই দেখছি একেবারে মায়ের বাধ্য ছেলে। তোর মতো একটা ছেলে এখনো পর্যন্ত এই মাদুলি সুতোয় বিশ্বাস করিস, ভাবাই যায় না। তোকে কে বলেছে আমি এসবে বিশ্বাস করি? বিশ্বাস না করলে পড়ে আছিস কেন? আরে মা মাথায় দিব্যি দিয়ে পরিয়ে দিয়েছে, তাই তো পরে আছি। আচ্ছা জয়, এবার বল তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস? আরে এ আবার কেমন প্রশ্ন? এতদিনেও কি তুই বুঝিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি? না, বুঝিনি, কারণ তার কোনো প্রমাণ পাইনি। প্রমাণ? আচ্ছা, কি প্রমাণ চাই তোর, বল। আমার জন্য মায়ের কথা ভেঙে হাতের ওই সুতোটা যদি খুলতে পারিস, তাহলেই বুঝবো তুই আমাকে ভালোবাসিস। এই দেখ, কিন্তু মা এটা জানতে পারলে খুব কষ্ট পাবে। আর না যদি খুলিস, তাহলে আমি বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা, দেখ দেখ, ঠিক আছে বাবা, দেখ আমি এই খুলছি। দুর্জয় হাত থেকে বিশ্বেশ্বর ঠাকুরের দেওয়া সেই হলুদ সুতোটা খুলে ফেলল। সান্ত্বনার মুখে ফুটে উঠল একটা বাঁকা হাসি। কিরে, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, বিশ্বাস হলো। তাহলে এবার আমার পাওনাটা দিয়ে যা। দেব, অবশ্যই দেব। তোকে দেব না তো আর কাকে দেব? কিন্তু এখন নয়, সময় হলে সুদে আসলে সব বুঝিয়ে দেব, ঠিক আছে? আমি এখন আসি রে। এই এই, আরে আরে কোথায় চলি? আরে দাঁড়া, এই সন্তু, দাঁড়া, কোথায় চললি? সান্ত্বনা আর কোনো কথাই শুনল না, সে ছুট্টে নিচে চলে গেল। এখন গভীর রাত। আজ রাতের পরিবেশটা কেমন যেন একটু আলাদা। শহরের থেকে গ্রামের রাতের পরিবেশ একটু বেশি মায়াময় হয়, কিন্তু সেই মায়া যেন আজ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। মনে হচ্ছে কোনো এক মায়াবিনী যেন তার মায়াজাল বিস্তার করে রেখেছে এই গ্রামের ওপর। দুর্জয় তার ঘরের বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ একটা ডাকে তার তন্দ্রাটা ছুটে গেল। কেউ যেন তার নাম ধরে ডাকছে। কিরে দুর্জয়, আয়। আমি তোকে বলেছিলাম না সুদে আসলে সব পাওনা গন্ডা মিটিয়ে দেব। আমি তোর জন্য বাগানে অপেক্ষা করছি। আয়, আমার কাছে আয়। মায়া ভরা সেই নারী কণ্ঠের ডাক উপেক্ষা করতে পারল না দুর্জয়। সে বিছানা থেকে নেমে সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলো সেই ডাক লক্ষ্য করে। সিঁড়ি থেকে নেমে উঠোন পেরিয়ে ধীরে ধীরে সে এসে দাঁড়ালো বাগানের ঠিক মাঝখানটাতে। তার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির মাথার চুল বাতাসে বিষাক্ত সাপের মতো এলোমেলো করে উঠছে। ঘোর লাগা কণ্ঠে দুর্জয় বলল, কে কে তুমি? কথাটা শুনে প্রবল অট্ট হাসিতে ফেটে পড়ল সেই ছায়ামূর্তি। সেই হাসির শব্দ যেন ধ্বনিত হলো সারা গ্রামের আকাশ বাতাসে। অন্যদিকে গ্রামের কালী মন্দিরে ধ্যানে বসেছিলেন বিশ্বেশ্বর ঠাকুর। তার কানে যেন এসে পৌঁছল সেই হাসির শব্দ। ধ্যান ভঙ্গ হয়ে চোখ খুলে গেল তার। বিপদ, বিপদ, ঘোর বিপদ। আমাকে এখনই যেতে হবে। মা, মারে রক্ষা করিস, মা রক্ষা করিস। অন্তদন্ত হয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন তিনি। আমাকে চিনতে পারছিস দুর্জয়? দুর্জয়ের সামনে এখন যে দাঁড়িয়ে রয়েছে তাকে সে খুব ভালো করেই চেনে, কিন্তু এ কেমন ভয়ঙ্কর রূপ। চোখ দুটো ক্রোধে লাল ভাটার মতো জ্বলছে, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। তার সারা মুখমণ্ডল জুড়ে রাগ আর বিদ্বেষ ফুটে ফুটে বেরোচ্ছে। অহনা, তুই চিনতে পেরেছিস তাহলে? না, এটা হতে পারে না। তুই এখানে কি করে এলি? তুই তো মারা গিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, কিন্তু প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছি। ওদের তিনজনকে তাহলে তুই মেরেছিস?
হ্যাঁ, আমি মেরেছি। এবার তোর পালা। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে অহনা। আমি তো তোর সাথে কিছুই করিনি। তাহলে তাহলে তুই আমাকে কেন মারতে চাইছিস বল? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে অহনা, আমাকে ছেড়ে দে। তুই আমার সাথে কিছুই করিসনি, কিন্তু তুই তোর বন্ধুদের বাধাও দিসনি। এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। ধীরে ধীরে অহনা এগিয়ে আসতে লাগলো দুর্জয়ের দিকে। দুর্জয় এক পাও নড়তে পারল না। অহনার অশরীরী প্রেতাত্মা দুর্জয়ের গলাটা চেপে ধরল, কিন্তু তাকে শূন্যে তুলে ধরার আগেই একটা গম্ভীর কণ্ঠে দুর্ভেদ্য মন্ত্রপাঠের শব্দে থমকে গেল সে। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহাসাধা নমস্তুতে। জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা। সেই মন্ত্র উচ্চারণ শুনে দুর্জয়ের গলার ফাঁস আলগা হয়ে গেল। ভীষণ রাগে গর্জে উঠল অহনার প্রেতাত্মা। কে তুই? আমি তোর জম। তার আগে বল তুই কে? তুই যেই হোস না কেন, চলে যা এখান থেকে। আমার কাজে বাধা দিস না। আমাকে আমার প্রতিশোধ নিতে দে। কিন্তু ও কি করেছে তোর সাথে যে তুই প্রতিশোধ নিতে চাইছিস? বল, না হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। তাহলে শোন, আমার নাম অহনা। ছোটবেলায় আমার বাবা মারা যান, আর আমার যখন 6 বছর বয়স তখন আমার মাও রোগে ভুগে মারা যান। তারপর থেকে আমি মামার বাড়িতে বড় হতে থাকি। দাদু দিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার ওপর কোনো আঁচ আসতে দেননি, কিন্তু দাদু দিদা মারা যেতেই শুরু হলো আমার উপর অত্যাচার। মামা বাড়িতে সমস্ত কাজ আমাকে একাকেই করতে হতো। এক প্রকার অনাথ হয়ে লাঠি ঝাঁটা খেয়ে কোনো ক্রমে দিন গুজরান করছিলাম। টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ নিজেকেই চালাতে হতো। যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম, স্কলারশিপ পেয়ে পড়াশোনাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম, না হলে কবেই পড়াশোনা বন্ধ হয়ে যেত। এইচএস পরীক্ষার পর নার্সিং পড়ার সুযোগ পাই। স্পেশাল স্কলারশিপ পেয়ে ব্যাঙ্গালোরে কলেজে ভর্তি হই। গ্রামের মেয়ে, ওখানকার আদব কায়দা খুব ভালো জানতাম না, কিন্তু রূপ গুণ দুটোই ভালো ছিল আমার। শহরের আদব কায়দা জানা ছেড়ে অনির্বাণ একদিন আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। তার ভালোবাসার কাঙাল আমি। সব দিক বিবেচনা করে ওর কথার ফাঁদে জড়িয়ে যাই। অনির্বাণকে বিশ্বাস করে ভালোবেসে ফেলি। ওকে ভালোবেসে আমি আমার সবটাই দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে নারীদের নরম দেহ নিয়ে খেলা করাই ছিল অনির্বাণের মতো ছেলেদের প্রধান বিনোদন। একদিন ওরা 3 বন্ধু, তানিশ, স্বস্তিক আর অনির্বাণ, মদ্যপ অবস্থায় আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আর যেমন ইচ্ছা তেমন ভাবেই আমার শরীরটাকে ওরা 3 জন মিলে ভোগ করে। আমি একা ওদের 3 জনের শক্তির কাছে পেরে উঠিনি। আর ওই দুর্জয় ছিল ওদের সঙ্গে। দুর্জয় ছিল ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু। সেদিন যখন আমার উপর অত্যাচার হচ্ছিল, সেদিন ও পাশে দাঁড়িয়ে থেকে সব দেখছিল, কিন্তু ও চাইলেও আমাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতো, কিন্তু না, ও আমাকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি। অন্ধের মতো শয়তানটা ওর বন্ধুদের সমর্থন করে গেছে। এবার আপনি বলুন, অপরাধ যে করে আর সেই অপরাধকে চোখের সামনে দেখেও যে চুপ করে থাকে, তারা উভয় কি সমান অপরাধী নয়? ওদের 3 জনকে তুমি শেষ করে দিয়েছি। এবার বাকি আছে দুর্জয় একা। ওকে শেষ করতে পারলেই আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। আমার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। আমি সেদিন কি করতাম অহনা? আমার তো কিছুই করার ছিল না। তুই আমাকে ক্ষমা করে দে অহনা। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আমাকে ক্ষমা করে দে। সত্যি তুমি অপরাধ করেছো দুর্জয়। অপরাধ যে করে আর অপরাধকে যে সমর্থন করে, দুজনেই সমান অপরাধী। আমাকে ক্ষমা করুন ঠাকুর মশাই, আমার খুব ভুল হয়ে গেছে। আমাকে আপনি বাঁচান ঠাকুর মশাই, আমাকে আপনি বাঁচান।
কিন্তু অহনার প্রতিশোধের হাত থেকে বাঁচার কোনো রকম সুযোগ পেল না দুর্জয়। বিশ্বেশ্বর ঠাকুর যখন দুর্জয়ের সাথে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় অহনার প্রেতাত্মা তার প্রবল আঘাত হানে দুর্জয়ের ওপর। চোখের নিমেষেই এক টানে দুর্জয়ের ধড় থেকে মাথাটা হিংসাত্মকভাবে ছিঁড়ে আলাদা করে দেয় সে। চোখের পলকে ঘটে যায় এই ঘটনাটা। আর এই ঘটনা নিজের চোখের সামনে দেখে হতভম্ব হয়ে গেলেন বৃদ্ধ বিশ্বেশ্বর ঠাকুর। দুর্জয়ের মুন্ডুহীন নিথর দেহটা ধপ করে পড়ে গেল বিশ্বেশ্বর ঠাকুরের পায়ের সামনে। এমন এক ভয়ঙ্কর অভূতপূর্ব প্রতিশোধের সাক্ষী এর আগে কোনো দিনই হননি বিশ্বেশ্বর ঠাকুর। তার মুখে আর কোনো কথা জাগল না। অহনার আত্মা হাত জড়ো করে বলল, আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই প্রতিশোধ পূরণ না হলে আমার যে মুক্তি হতো না, এখন আমার প্রতিশোধ পূরণ হয়েছে। এইবার আমার অতৃপ্ত আত্মা মুক্তির পথে যাত্রা করতে পারবে। এই বলে অহনার আত্মা বাতাসে মিলিয়ে গেল। বিশ্বেশ্বর ঠাকুরও মুখে মায়ের নাম নিতে নিতে মন্দিরের দিকে ফিরে গেলেন। সকলের মঙ্গল করি। এতক্ষণ শুনলেন সূর্য মাইতির লেখা সে পিছু ছাড়ে না। গল্পকার সূর্য মাইতির কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।